রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত। এখন তো আপনার এটা করে লাভ হবে না। আমাদের এখানে তো আন্তর্জাতিক অর্থাৎ পরাশক্তি গুলো কিন্তু এখনো অ্যাক্টিভ। পরাশক্তি গুলো অ্যাক্টিভ হয়ে যদি হয়, যেমন শেখ হাসিনার সময় পরাশক্তি অ্যাক্টিভ ছিল, ইলেকশনের আগেও ছিল, ইলেকশনের পরেও আছে, এখনো আছে। আপনি দেখেন না, তারেক রহমান ভিজিট করতে গেছে বিদেশে, নানান কথা হচ্ছে। সুতরাং পরাশক্তি গুলো এর ভিতরে যদি থাকে, তাহলে পট পরিবর্তন ঘটেও যেতে পারে, বলা তো যায়। যে সরকার যেটা বলছে যে আইন শৃঙ্খলা পায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, এই জন্য সেনাবাহিনী নিযুক্ত করেছে 6টা স্পট 9টা স্পটে। তো এখন এটা পরিষ্কার হচ্ছে যে অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার জন্য ওখানে ছাত্রলীগের বা যুবলীগের নাম হলেও, আওয়ামী লীগের নাম হলেও, এখানে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য হয়তো জামাত কর্মীরা গুপ্তভাবে তাদের সাথে থাকতে পারে। আজিজ, খুব স্বাভাবিকভাবেই আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দিনটিকে কেন্দ্র করে যা কিছু ঘটে যাচ্ছে এবং ঘটছে এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এই দিনকে কেন্দ্র করেই ধানমন্ডি 32 নম্বরে জামাতের মিছিল থেকে বেশ কয়েকজন সাংবাদিকের উপর আক্রমণ চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। নিশ্চয়ই আপনি কারণটি জানেন। তারপর আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আওয়ামী লীগ বিরোধী মিছিল করছিল জামাত, তারপরে সাংবাদিকদের পক্ষ থেকে একজনের প্রশ্ন নেওয়া হবে এমন একটা বক্তব্য দেওয়া হয় ওই মিছিলের ছিলেন অগ্রভাগে। তো সাংবাদিকের প্রতিবাদ জানাচ্ছে যে কেন একজন, আমাদের তো অনেক ধরনের প্রশ্ন আছে। এই একটা পর্যায়ে তার উপর আক্রমণ চালানো হয় এবং রক্তাক্ত করা হয়। আপনি কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? আসলে সন্ত্রাস কারা সৃষ্টি করছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আওয়ামী লীগ প্রথমে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি যদি যথাসময়ে নির্বাচন দিতেন, অর্থাৎ সর্বোচ্চ 6 মাসের ভেতরে নির্বাচন দিতেন, তাহলে হয়তো রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত, অর্থাৎ নেপালের মতো হয়তো ঘটনা ঘটত। এখন যেভাবে আপনি খেয়াল করে দেখেন, বিএনপি আওয়ামী লীগ প্রত্যেকটা ঘরে ঘরে সমর্থন আছে। তারা হয়তো এইরকম গ্রেপ্তার নির্যাতনের জন্য তারা হয়তো আত্মগোপনে আছে, কিন্তু সমর্থক তো কেউ নড়েন। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি বলা হয়। এই যে বিএনপি জামাত আন্দোলন করেছে, কত আওয়ামী লীগের সময় 15 বছর নির্বাচন হয় না, গুম খুন অনেক কিছু ঘটেছে, কিন্তু কোন সমর্থক কিন্তু দল বদলেন, তারা নিষ্ক্রিয় হয়েছে অনেক, কিন্তু দল বদলেন। তো এখন যেটা হয়েছে যে সরকার যেটা বলছে যে আইন শৃঙ্খলা পায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, এই জন্য সেনাবাহিনী নিযুক্ত করেছে 9টা স্পটে। তো এখন এটা পরিষ্কার হচ্ছে যে অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার জন্য ওখানে ছাত্রলীগের বা যুবলীগের নাম হলেও, আওয়ামী লীগের নাম হলেও, এখানে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য হয়তো জামাত কর্মীরা গুপ্তভাবে তাদের সাথে থাকতে পারে, সন্ত্রাসীরাও থাকতে পারে। এইটাই প্রমাণ যে নাইলে জামাত কেন আপনার আওয়ামী লীগকে আক্রমণ করতে যাবে বলেন? এই যে আন্দোলন করতে গেছে, একই সময়ে তারা আন্দোলন করতে, বিএনপি তো মাঠে আছে বিভিন্ন, আমি দেখলাম টেলিভিশনে বিভিন্ন স্পটে যেসব জায়গায় 9টা জায়গায় তারা পুলিশ যেটা মনে করেছে যে সেখানে সংঘাত সংঘর্ষ হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, সেখানে তো বিএনপি তো স্বাচ্ছন্দ্য ভাবে মিছিল করছে, তারা আছে। তো সুতরাং আমি মনে করি এটা কিন্তু বাইরে যতই বলেন, আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, এতে কোনো সন্দেহ নাই, সব জায়গায় সমর্থক নেতা কর্মী আছে। এই সেনাবাহিনী, আমি আগেও বলেছি, সেনাবাহিনী মোতায়েন করা মানেই এটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, রাজনৈতিক অস্থিরতা আছে, সেনাবাহিনী, এই জন্য সেনাবাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের দ্বারা সম্ভব হচ্ছে না বা রাজনৈতিক দল দিয়েও সম্ভব হচ্ছে না। সুতরাং সেনাবাহিনী 9 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে। এটা আমি মনে করি এটা করা উচিত হয় নাই। আর জামাত এই মুহূর্তে আপনার আন্দোলনের নামে যে নেমেছে, এটাও আমি মনে করি তারাও এই দেশকে অস্থিতিশীল করার জন্যই তারা সাংবাদিকদের উপরে আক্রমণ করলো কেন? সাংবাদিকদের উপরে না, সাংবাদিক হচ্ছে, আমি বলি আর কি, সাংবাদিক হচ্ছে মাছ, অর্থাৎ মাছের শত্রু সকল জীব। এরকম সাংবাদিক যখন কারো আপনার ছবি তুলতে যায় বা সংবাদ সংগ্রহ করতে যায়, তাদের যারা মনে করে তাদের বিরুদ্ধে যাবে, তারাই তাদেরকে আক্রমণ করে। সুতরাং এটা আমি বলবো সাংবাদিকদের কপালের লেখন। এটা তো প্রমাণ করে না দেশে গণতন্ত্র আছে।
কারণ আমি বারবারই বলি, দেশে যতটুকু গণতন্ত্র আছে, সাংবাদিকতার স্বাধীনতা ততটুকু আছে। যে দেশে সাংবাদিকদের উপরে আক্রমণ হয়, সে দেশে ধরে নেবেন সে দেশি গণতান্ত্রিক চর্চা নাই, রাজনৈতিক দলগুলির ভিতরে সেই গণতন্ত্র নাই। সুতরাং এই জন্য আর জামাতে এমনিতেই তো জামাত আওয়ামী লীগের পক্ষে থাকা বিপক্ষে থাকা এটা নিয়ে তো তাদের কোনো ইয়ে নেই। তারা তো আওয়ামী লীগ দীর্ঘ সময় জামাতের বিএনপির সাথে ছিল, আবার দীর্ঘ সময় বিএনপির সাথে জামাত আওয়ামী লীগের সাথে ছিল। ডাকসু নির্বাচন হলো, আপনি দেখেন কোনদিন ভেবেছেন যে শিবির আছে ওখানে, কিন্তু শিবিরে হঠাৎ করে শিবির বেরিয়ে গেল এবং শিবিরের অন্তর্বর্তী নিরপেক্ষভাবে ইলেকশন করে জিতে এখন কায়েমের শিবির। এখন শিবিরের ডাকসুর যে সভাপতি হলো সাদিক রায়, সে এখন রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করে। সুতরাং আমি মনে করি যে যাই বলেন না কেন, জামাতের অন্তিম কাল এসেছে। ইলেকশনের সময় শেষের দিকে যে তাফালিংকে করেছে, রাস্তাঘাটে পর্যন্ত টাকা বিতরণ করেছে। এখন ধরেন যেমন চাঁদাবাজি হচ্ছে, তেমনি মাদ্রাসা বক্তব্যে আপনার বলৎকার, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। সেনাবাহিনীর প্রসঙ্গে একটু জানতে চাই। আপনি বলছেন যে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বা বাংলাদেশের প্রসঙ্গে প্রশ্ন উঠবে, সরকার আসলে কেন সেনাবাহিনী নামানোর প্রয়োজনীয়তা মনে করলো, যেখানে সেনাবাহিনী প্রায় 2 বছর পর বেড়াকে ফিরে নেওয়ার একটা সিদ্ধান্ত হলো বা কার্যক্রম সম্পন্ন হলো সেনা সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে? আওয়ামী লীগ কি খুব বেশি ম্যাসিভ কোনো কর্মসূচি ঘোষণা করেছিল যে সেগুলো প্রস্তুতির জন্য? না, আমি এটা আগেই বলেছি, আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য করে। এর জন্য কিন্তু সেনাবাহিনী যদি যেহেতু মোতায়েন করেছে 9টি স্পটে দিয়েছে, হয়তো সরকারের কাছে খবর আছে এইভাবে জামাত বা জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, বহু নিষিদ্ধ সংগঠন আছে, তারাও তো ঢুকতে পারে, অর্থাৎ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের নামে। সুতরাং তারা হয়তো সতর্ক নিয়েছে। তবু আমি বলবো যে পরিস্থিতির ঝটিকা মিছিল তো পুলিশকে দিয়েই সেটা আপনার মোকাবেলা করতে পারত। তারপরে বিএনপি সরকারি দল, বড় দল, বড় দলের কর্মীরাও সক্রিয় থাকতে পারত। কিন্তু সেনাবাহিনীর মোতায়েন করা মানেই সারা বিশ্বে নিউজ হবে যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই যে আজকে যেমন বললাম জামাত কিন্তু সারা বিশ্বেই একটা দক্ষিণপন্থী সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। সেই মেসেজটা সারা বিশ্বে যাবে এইভাবে যে আমার বাংলাদেশ আবার নির্বাচন হওয়ার পরেও খুব দ্রুতই, মাত্র 2 মাস পার যাওয়ার পরেই আবার সন্ত্রাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যাতে সেনাবাহিনী আপনার মোতায়েন করতে হয়েছে। সুতরাং এই মেসেজটা তো খারাপ। আমরা তো অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের বিলোপ চেয়েছি, তার মানে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চাই। গণতান্ত্রিক যুগে তো সেনা মোতায়েন কেন থাকবে? পুলিশ আছে, পুলিশকে আরো শক্তিশালী করে পুলিশ মোতায়েন করবে রাজনৈতিক ভাবে। অর্থাৎ আমি বলছি যে ভুল একবার হয়েছে, রাজনীতিতে একবার ভুল হলে তা সংশোধন করা কঠিন। অর্থাৎ তখন আমি বারবার বলেছি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাটাবাসের চিপায় পড়েছে, অর্থাৎ কোনোভাবে ইলেকশন হোক, হলেই জিতবে, এই হলো ধারণা ছিল। তখন যদি নির্বাচনের জন্য জোর দিত এবং সংবিধান অনুযায়ী 3 মাস এবং ইলেকশন কমিশনের কোনো সমস্যা থাকলে আর 3 মাস, 6 মাসের ভিতরে এই নির্বাচন দিলে কিন্তু রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত। এখন তো আপনার এটা করে লাভ হবে না। এদিকে আবার পার্লামেন্টের আইন আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন পাশ করেছে। আপনি বলেন তো দেখি, এখন এটা একটা ওপেন এন্ডেড আইন। 1974 সালে আইন হয়েছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা 15 আগস্টের পরে মোস্তাক সাহেব জেলখানা ভরে ফেলেছিল। সেখানে দেখা গেছে 80% ছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে, 84 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে, এটা আওয়ামী লীগই করেছিল, তাদের ধরে ফেলছিল। অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু কোনো ব্যক্তিকে সরকার ইচ্ছে করলে ধরতে পারে এবং আদালতেও তার কোনো বিচার হবে না, যতদিন সরকার ইচ্ছে ধরে রাখতে পারে। এইভাবে যে এই যে ইউনূসের অধ্যাদেশ যে এই পার্লামেন্টে যে সন্ত্রাসবিরোধী আইনের সাথে ঢুকিয়ে দিয়ে পাশ করলো, এখন ধরেন জামাত আন্দোলন করতে গিয়ে ওয়াকআউট করবে, আন্দোলন করতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, তখন তো 2/3 মেজরিটি বিএনপির আছে পার্লামেন্টে, আর বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার যদি জামাত কোনোদিন ক্ষমতায় আসে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার আওয়ামী লীগ যদি 5 বছর 10 বছর 20 বছর পরে ক্ষমতায় আসে, সেও ইচ্ছে করলে বিএনপি বা জামাতকে নিষিদ্ধ করতে পারে। সুতরাং এ ধরনের আইন চালু আইন হিসেবে আমি দেখি যে আইন সবার ঘাড়ে খড়গ হিসেবে দাঁড়ায়, সেই আইন গণতন্ত্রের দিকে অচল। আমি মনে করি আইন করা ঠিক হয়। এখন আমরা আবার দেখলাম যে সোমবার জাতীয় সংসদে বিএনপি দলীয় এক সংসদ সদস্য তিনি দাবি করছেন যে 71 ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে। আসলে কি এগুলো শুধু রাজনৈতিক বক্তব্য,
নাকি একটা হুমকির মধ্যে ফেলা, নাকি সত্যি সত্যি নিষিদ্ধ করতে চায় জামাতকে ৭১-এর ভূমিকা কারণে? না, এটা দুই রকম হতে পারে। একটা জামাতকে আইন করছে, জামাত তো বসা ছিল সংসদে, তখন ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, তাহলে এটা ভালোই, জামাত খুশি খুশি লাগে। এনসিপি কিন্তু সংসদে ছিল না। এখন এটা কথার কথা জামাতকে ভয় দেখানোর জন্য হতে পারে, তবে এটা তো ঠিক আইন যেহেতু আছে, জামাতকে কার্যক্রম ইজিলি নিষেধ করতে পারে, চুপচাপ যেটি আছে। সুতরাং এই আইন জামাত সমর্থন দেওয়া ঠিক হয়নি, সংসদে বলা উচিত ছিল আমরা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করবো, নিষিদ্ধ করে করার উচিত। তারা এটা বিরোধিতা করা উচিত ছিল। যারা এটার পক্ষে আছে, আমি মনে করি তার ভিতরে গণতন্ত্রের মানসিকতা নাই, তার ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, সে গণতন্ত্র বিশ্বাস করে, এটা আমি মনে করি না। এখন আবার বক্তব্য হচ্ছে একটি দেশ আপনার গণতন্ত্র না হলেও, রাজতন্ত্র না হলেও, সমাজতন্ত্র হলেও কিন্তু একটা দেশ উন্নত হতে পারে, কিন্তু সাংবাদিকদের জন্য গণতন্ত্র দরকার। কারণ যে দেশে গণতন্ত্র নাই, সেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সুতরাং এই যে গণমাধ্যমের স্বাধীনতা নাই, এই জন্য জামাত ইসলাম সাংবাদিকদের, যে কোনো দলই হোক, আপনি দেখেন জামাত ইসলাম সাংবাদিকদের নিগৃহীত করে। এই যে ধরেন এখনো সাংবাদিক বহু গ্রেপ্তার আছে, তাদের ভিতরে ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার বিচার হবে, সমস্যা নেই। কিন্তু সাংবাদিকদের খুনের মামলা দিয়ে রাখে, বলেন খুনের মামলা, সে সাংবাদিক কোনো খুন করছে এটা বিশ্বাস করতে হবে আমাকে, বলেন? কোনো কেউ বিশ্বাস করে না, কিন্তু খুনের মামলা দিয়ে আটকায় রাখছে, এগুলো তো হয় না। এই জন্য রাষ্ট্রদ্রোহী মামলা আছে, খুনের মামলা আছে, সাংবাদিককে এটা করে না। সাংবাদিক ফৌজদারি অপরাধ যদি করে, তার ফৌজদারি অপরাধে বিচার হবে, কিন্তু সাংবাদিককে আটক করবে কেন? সাংবাদিককে নির্যাতন করবে কেন? আমাদের তো নিয়ম আছে, কোন সংবাদ যদি পরিবেশনায় কিছু ভুল ত্রুটি হয়, তার জন্য আমরা রিজয়েন্ডার স্থাপিত কারেকশন দিই। আর সাংবাদিকদের সমন জারি করার আগে কেন গ্রেপ্তার করা হবে, বলেন? সমন জারি মানে কোর্টে যাবে, কোর্ট যদি মনে করে এটা অপরাধ, ফৌজদারি অপরাধ, তাকে গ্রেপ্তারের কথা ওয়ারেন্ট জারি করতে পারে। কিন্তু তার আগেই আপনি ধরে নিয়ে তারপরে মামলা দেন। ধরেন আমাদের সাংবাদিক, আপনিও গ্রেপ্তার হয়েছিলেন, ধরে নিয়ে ওই যে আনিস আলী গ্রেপ্তার হয়েছে, ধরে নিয়ে তারপরে মামলা দেন। হ্যাঁ, এটা কোনো কথা হলো? তাহলে দেশে গণতন্ত্র আছে বলেন? এই জন্য বলি যে যতটুকু গণতন্ত্র দেশে, ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা আপনিও হতে পারেন, আপনাকে ধরে নিয়ে মামলা দিতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ ধরে নিতে তো মামলা লাগে না, ধরে নিয়ে মামলা সাজায় দিবে। দেখা যাবে যে আপনি মনে করেন আমি খুনের মামলায় আসামি হয়ে গেছি, হতে পারে। আমি তো মামলা করেছি, কারণ প্রেস ক্লাবের নির্বাচনের নটরবর্তী হচ্ছে, আমি মামলা করেছি, মামলা কোর্ট অ্যাকসেপ্ট করেছে, সমনও জারি হয়েছে। এই মামলা কতদূর আগাবে তা জানি না, তবে আমি সাহস করে মামলা করেছি, তো হয়তো আমাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে ঝামেলা ফেলতে পারে, সমস্যা নেই। আবার টক শোতে পড়ি, এখন এখানে একটা শব্দ কোথায় দিয়ে ফটোকার্ড একটা ছেপে দিল, আমি নাকি বলছি বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, ফটোকার্ড আবার ছবি দিয়ে ছেপে দিচ্ছে। হ্যাঁ, বলেন, আমি এই কথা তো কোনোদিন বলি নাই। এখন ওই ফটোকার্ড দিয়ে আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে আবার কয়েকদিন জেলখানায় রেখে একটা খুনের মামলা দিয়ে দিল, অথবা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। রাষ্ট্রদ্রোহী মামলা তো খুনের মামলার মতোই। সুতরাং আমি মনে করি সাংবাদিকদের নিশ্চয়তা, যতদিন দেশে উগ্রপন্থী থাকবে, সন্ত্রাসী দল থাকবে, গণতন্ত্র থাকবে না, ততদিন পর্যন্ত সাংবাদিকরা নিরাপদ না, এটি আমি বলি। যেমন তাহলে সংসদে দাঁড়ায় করলো না যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, তিনি শহীদ হয়েছেন, আমার ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা আছে, তাই তার বাপও বেঁচে আছে, মাও বেঁচে আছে, বলেন? তাকে তো নৈতিক খলনজনিত অপরাধে সংসদ থেকে তখন স্পিকার বের করে দেওয়া উচিত, প্রমাণ হওয়ার সাথে হলো। আপনি দেখেন কোন জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু সংসদে আলোচনা হয়নি, সব জায়গায় দেখেন। এই জন্য আমি বলি যে কুসুম সম্পর্ক সরকারি দল আর জামাত ইসলামের ভিতরে কুসুম সম্পর্ক আছে। আবার মাঝে মধ্যে মাইলেজ পাওয়ার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনে যাতে ভালো করে জামাত ইসলাম, এই জন্য আবার মাঠে যায়, কিন্তু শান্তিপূর্ণ ভাবে মিছিল করে, তাফালিং করে না, কারণ সংসদে একটা আইন করে দিচ্ছে, ওটাও মাথার ভিতরে কাজ করেছে। এই আমার শেষ প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল। আজকে একটা সংবাদ সম্মেলন, নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের উপস্থিতিতে, তো সেখানে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি যেটি বলছেন নিশ্চয় আপনার চোখে বেঁধেছে, তারপর একটু বলি এক লাইন, যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা, থাকবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। মানে এটি এখন আদালতের কাছে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে,
মানে আপনি আমরা ধারণা করছিলাম হয়তো আদালত পর্যন্ত যেতে পারে, এখন সেই সরকারের মুখ থেকে ইচ্ছাকৃতভাবে বের করা হলো। আসলে সরকারের পরিকল্পনা কি? না, পরিকল্পনা তো অনুমানের কথা। ডাক্তার জাহিদুর রহমান তো আউলাবা যাইতেছে, যে সে একটা বলছে না যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু প্রতীক নির্বাচন হবে না, সুতরাং ওখানে যদি বিশুদ্ধ যদি কোনো আওয়ামী লীগের কেউ দাঁড়ায়ও, তাহলে সে নির্বাচন করতে পারবে, এরকমই একটা ছিল। এরপরে তো আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমি বলি যে এবারে যে আবার বললো, এতে মনে হয় যে হয়তো দেখুন ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এখনো বিচার হচ্ছে, হয়তো একটা বিচারের সময় লিখে দিল যে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাকে নিষিদ্ধ করা যাবে বলে দিল, তাহলে আইন কোর্ট করে দিছে, নিষিদ্ধ করে দিল, হতে পারে, হতে পারে। তো সুতরাং এটা অনুমান করা যায়। বাস্তবতা কি বলছেন? রাজনীতি কি আরো সাংঘর্ষিক হতে যাচ্ছে, উত্তপ্ত হতে যাচ্ছে, যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে একে অপরের সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য? না দেখেন, রাজনীতি পট পরিবর্তনের চেষ্টা তো আওয়ামী লীগ করবেই, তবে পরিস্থিতিতে এখনো ওরকম হয় নাই যে হঠাৎ করে রাজনীতি পরিবর্তন ঘটতে পারে। আমাদের এখানে তো আন্তর্জাতিক অর্থাৎ পরাশক্তি গুলো কিন্তু এখনো অ্যাক্টিভ, পরাশক্তি গুলো অ্যাক্টিভ হয়ে যদি হয়, যেমন শেখ হাসিনার সময় পরাশক্তি অ্যাক্টিভ ছিল, ইলেকশনের আগেও ছিল, ইলেকশনের পরেও আছে, এখনো আছে। আপনি দেখেন না, তারেক রহমান ভিজিট করতে গেছে বিদেশে, নানান কথা হচ্ছে। সুতরাং পরাশক্তি গুলো এর ভিতরে যদি থাকে, তাহলে পট পরিবর্তন ঘটেও যেতে পারে, বলা তো যায় না, বলতে তো পারবো না। সুতরাং আমি মনে করি আমাদের দেশে রাজনীতিবিদরা এখনো যেহেতু গণতান্ত্রিক চর্চা না, আমরা জাতি গঠন করতে পারিনি, 55 বছর পড়েছি, আমরা জাতি গঠন করতে পারিনি। আমি আগেও বলেছি 10-12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে 20,000-এর, এবং আমরা সবাই মাস্টার ডিগ্রি দিই। এই মাস্টার ডিগ্রি একটা জাতীয় ইস্যুতে আপনার 12 প্রকারের চিন্তা আমরা করি, যার ফলে আমাদের কোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে চিন্তা করতে পারি না। আমরা দুর্ভাগা জাতি, দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ করে, কিন্তু আপনি দেখেন ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা দেন, ভারতের সমর্থক পাবেন, পাকিস্তানের সাথে খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন, এরকম অভাগা জাতি কবি পাবেন। অর্থাৎ আমাদের ভিতরে জাতীয়তাবাদের ফিলিংসটা কিন্তু এখনো গড়ে ওঠে নাই, কারণ আমরা জাতি গঠন করতে পারি। অভ্যুত্থান একটা হয়েছে, এটা তো বিপ্লব হয়নি, অভ্যুত্থান হয়েছে, কিন্তু বিপ্লব হলে মাও সেতু, আপনার লেনিন, তারাও প্রায় 2 যুগ লাগছে কালচারাল বিপ্লব করে মানুষের মানসিকতা পরিবর্তন করছে। আমাদের দেশে তো অভ্যুত্থান হয়েছে, একটা সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি, এটা তো কোনো বিপ্লব না, অভ্যুত্থান ঘটেছে। সুতরাং আমরা কিন্তু এই শুরু থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা জাতি গঠনের সময় কোনো দলই কিন্তু মনোযোগী হয় নাই। রাজনৈতিক দলই তো জাতি গঠন করবে, আমি তো করবো না, আমি জাতির অংশ, আমার আইন প্রয়োগ থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, আমি জাতি হিসাবে মান্য করবো, এটা হলো আমার জাতি সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। কিন্তু সেভাবে তো হচ্ছে না, আইনের শাসন তো বলবৎ না। আমার পক্ষের লোক হলে সে গ্রেপ্তার হবে, তারপরে আবার আপনাকে আস্তে করে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হবে, আমার বিপক্ষে হলে জেলে পুড়ে থাকবে, আবার ধরে নিয়ে খুলে মামলা দিয়ে দেবে। এভাবে তো জাতি গঠন হবে না। ধন্যবাদ সাংবাদিক আজিজ আপনাকে।